প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। আমিও আল্লাহর অশেষ মেহেরবানিতে এবং তোমাদের দোয়ায় ভালো আছি। করোনার এই সংকটময় মুহূর্তে সমগ্র বিশ্বের শ্রেণীকক্ষের পাঠদান যখন বন্ধ, তখন বাংলাদেশ সরকারের মহতী উদ্যোগে অনলাইন ডিজিটাল ক্লাসের মাধ্যমে শিক্ষার্থীদের সুবিধার্থে অনলাইন ক্লাসের সুব্যবস্থা করেছে। এরই প্রয়াসে আমি আমার অনলাইন ক্লাস উপস্থাপন করছি। আমার পরিচয়, আমি সৈয়দ আরিফুর রহমান, সহকারী শিক্ষক, আটরা শ্রীনাথ মাধ্যমিক বিদ্যালয়। আজকে আমার পাঠের বিষয় রসায়ন, শ্রেণী দশম, অধ্যায় 11। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা এটা কি দেখতে পাচ্ছ? দেখো, এটা একটা পেন্সিল। পেন্সিলটা কাঠের তৈরি এবং এর ভিতরের যে কালো অংশটা বা যেটা দিয়ে আমরা লিখি, এটা একটা মৌলের রূপভেদ। এটা গ্রাফাইট। এই যে দেখো, আর একটা ড্রাই সেল ব্যাটারি, এর ভিতরে একটা কালো দণ্ড আছে, সেটাও গ্রাফাইট। এটাও একটা মৌলের রূপভেদ। ডায়মন্ড, কোক চূর্ণ ওই নির্দিষ্ট মৌলের রূপভেদ। একটু সহজ ভাষায় বলি, মৌলটা হচ্ছে পর্যায় সারণীর তে অবস্থিত এবং এর পারমাণবিক সংখ্যা 6 এবং পারমাণবিক ভর 12। একটু চিন্তা করে বলো তো, মৌলটা কি? হ্যাঁ, মৌলটা হচ্ছে কার্বন। আরেকটা মৌল নিয়ে একটু আলোচনা করি। পর্যায় সারণীর আরেকটা মৌল, যেটা গ্যাসীয় অবস্থায় থাকে, খুব হালকা মৌল, পর্যায় সারণীর সবচেয়ে পারমাণবিক ভর কম এবং এর পারমাণবিক ভর 1। মৌলটা কি বলো তো? হ্যাঁ, মৌলটা হাইড্রোজেন। তাহলে আমরা প্রথম যে মৌলটা পেলাম সেটা হচ্ছে কার্বন এবং পরবর্তীতে যে মৌলটা পেলাম সেটা হচ্ছে হাইড্রোজেন। তাহলে বলো তো, কার্বন ও হাইড্রোজেন সম্পৃক্ত যৌগকে কি বলে? হ্যাঁ, হাইড্রোকার্বন। তাহলে আজকে আমাদের পাঠের বিষয় বা আমরা যা শিখব সেটা হচ্ছে হাইড্রোকার্বন। জৈব রসায়নের প্রথম আলোচ্য যৌগ হচ্ছে হাইড্রোকার্বন। তাহলে আমরা জৈব রসায়ন সম্পর্কে একটু জানি। জৈব রসায়ন বা জৈব রসায়নের যে প্রাথমিক ইতিহাস, সেটা প্রথম 1808 সালে সুইডিশ বিজ্ঞানী বার্জেলিয়াস একটা মতবাদ দেয়। সেটা হচ্ছে উদ্ভিদ ও প্রাণীর ভিতর বা সজীব পদার্থের ভিতর এক ধরনের যৌগ তৈরি হয়, সেগুলো হচ্ছে জৈব যৌগ। 1815 সালে এসে সুইডিশ বিজ্ঞানী বার্জেলিয়াস কাছাকাছি আর একটা ধারণা পোষণ করে। সেটা হচ্ছে যে মনে করে যে উদ্ভিদ ও প্রাণীর ভিতর এক রহস্যময় শক্তির মাধ্যমে বা এক অভূতপূর্ব শক্তির মাধ্যমে এই যৌগগুলো তৈরি হয়। এই কারণে এই তত্ত্বটার নাম দেওয়া হয় প্রাণশক্তির তত্ত্ব বা মতবাদ। কিন্তু পরবর্তীতে 1828 সালে ফ্রিডরিখ উহলার বিজ্ঞানাগারে অ্যামোনিয়াম ক্লোরাইড ও লেড সায়ানেটের বিক্রিয়ায় অ্যামোনিয়াম সায়ানেট তৈরি করে। এই অ্যামোনিয়াম সায়ানেটকে যখন তাপ দিয়ে বাষ্পীভূত করার চেষ্টা করে, তখন হঠাৎ বা আকস্মিকভাবে দেখে ইউরিয়া তৈরি হয়ে গেছে। ইউরিয়ার সংকেতটা হচ্ছে
এই ইউরিয়া হচ্ছে এক ধরনের জৈব যৌগ। বার্জেলিয়াসের ধারণা ছিল বা অন্য বিজ্ঞানীদের ধারণা ছিল যে জৈব যৌগগুলো বিজ্ঞানাগারে তৈরি করা সম্ভব নয়, কিন্তু এই ফ্রিডরিখ উহলার এই বিজ্ঞানাগারে এই পরীক্ষা করতে যে ইউরিয়া তৈরি করে, তখন থেকে বিজ্ঞানীদের ধারণা পাল্টে যায় যে না, জৈব যৌগ বিজ্ঞানাগারে তৈরি করা সম্ভব। এই কারণে ফ্রিডরিখ উহলারকে জৈব রসায়নের জনক বলা হয়। তাহলে হাইড্রোকার্বন আমরা কি শিখলাম? হাইড্রোকার্বন হচ্ছে জৈব রসায়নের প্রথম আলোচ্য যৌগ, আর কার্বন ও হাইড্রোজেনের সম্পৃক্ত যৌগকে কি বলে? হাইড্রোকার্বন। তাহলে আমরা হাইড্রোকার্বনের শ্রেণীবিভাগ নিয়ে আলোচনা করি। হাইড্রোকার্বন প্রধানত দুই ধরনের, একটা হচ্ছে অ্যালিফেটিক যৌগ আর একটা হচ্ছে কি অ্যারোমেটিক যৌগ। ঠিক আছে? তাহলে অ্যালিফেটিক যৌগ আবার দুই ধরনের, মুক্ত শিকল ও বদ্ধ শিকল। দেখো আমাদের একটা চার্টে হাইড্রোকার্বন দুই ধরনের, অ্যালিফেটিক ও অ্যারোমেটিক। অ্যালিফেটিক যৌগ দুই ধরনের, মুক্ত শিকল আর কি বদ্ধ শিকল। মুক্ত শিকল যৌগ দুই ধরনের, সম্পৃক্ত মুক্ত শিকল অ্যালিফেটিক যৌগ, অসম্পৃক্ত মুক্ত শিকল অ্যালিফেটিক যৌগ। আর বদ্ধ শিকল অ্যালিফেটিক যৌগ হচ্ছে সম্পৃক্ত বদ্ধ শিকল অ্যালিফেটিক যৌগ, অসম্পৃক্ত বদ্ধ শিকল অ্যালিফেটিক যৌগ। এটা হচ্ছে হাইড্রোকার্বনের শ্রেণী বিভাগ। তাহলে আমরা অ্যালিফেটিক যৌগ নিয়ে আলোচনা করি। অ্যালিফেটিক শব্দের অর্থ হচ্ছে চর্বিজাত, মানে প্রাণীর চর্বি জাতীয় পদার্থ থেকে এই অ্যালিফেটিক যৌগগুলো তৈরি হয়। এই অ্যালিফেটিক যৌগ দুই ধরনের, মুক্ত শিকল, বদ্ধ শিকল। মুক্ত শিকল আর কি বদ্ধ শিকল। কার্বন কার্বন বন্ধন, কার্বন কার্বন একক বন্ধন, দ্বিবন্ধন, ত্রিবন্ধন, এই আকারে থাকে কার্বন বন্ধনগুলো, এক বন্ধন, দ্বিবন্ধন, ত্রিবন্ধন। দেখো তাহলে অ্যালিফেটিক যৌগের প্রথম শ্রেণীবিভাগে আসতেছে কি মুক্ত শিকল ও বদ্ধ শিকল। তাহলে মুক্ত শিকল যে অ্যালিফেটিক যৌগ, এটা হচ্ছে কার্বন বন্ডিংয়ে, কার্বন কার্বন বন্ধনের দুই প্রান্তের কার্বন শিকল মুক্ত অবস্থায় থাকে, মুক্ত অবস্থায় থাকে। এগুলো হচ্ছে সব সে এক বন্ধনযুক্ত কার্বন শিকল, দ্বিবন্ধনযুক্ত, ত্রিবন্ধন যাই থাক, এগুলো মুক্ত অবস্থায় থাকে, দুই প্রান্তের কার্বন মুক্ত অবস্থায় থাকে। এটা হচ্ছে মুক্ত শিকল অ্যালিফেটিক যৌগ। এই মুক্ত শিকল অ্যালিফেটিক যৌগ আবার দুই ধরনের, সম্পৃক্ত আর অসম্পৃক্ত। সম্পৃক্ত মুক্ত শিকল অ্যালিফেটিক যৌগ কার্বন কার্বন বন্ধনগুলো একক বন্ধনে থাকে, দুই প্রান্তের কার্বন দুটো উন্মুক্ত থাকে, কিন্তু বন্ধনগুলো সব এক বন্ধনে আবদ্ধ থাকে। আর অসম্পৃক্ত মুক্ত শিকল অ্যালিফেটিক যৌগ কার্বন কার্বন দ্বিবন্ধন ও ত্রিবন্ধন, এক বা একাধিক কার্বন কার্বন দ্বিবন্ধন অথবা ত্রিবন্ধন দ্বারা আবদ্ধ থাকে। আর দুই পাশের কার্বন শিকল কার্বন দ্বয় পরস্পর উন্মুক্ত অবস্থায় থাকে। তাহলে আমরা দেখো উদাহরণ দেখি, CH3 CH2 CH2 CH3 CH3 CH2 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 CH3। দেখো উদাহরণে দেখো, মিথেন ইথেন প্রোপেন বিউটেন, মিথেন ইথেন প্রোপেন বিউটেন পেন্টেন। তাহলে এটা বিউটেন, এটা পেন্টেন। তাহলে এই দুটোই হচ্ছে দেখো একক বন্ধন, কার্বন কার্বন এক বন্ধন, সব কার্বন কার্বন বন্ধন একটা বন্ধন। তাহলে দুটোই হচ্ছে সম্পৃক্ত মুক্ত শিকল, সম্পৃক্ত মুক্ত শিকল অ্যালিফেটিক যৌগ। যদি আমরা এটাই একটা দ্বিবন্ধন দিয়ে দিই, এটা যদি ত্রিবন্ধন দিয়ে দিই, দেখো তাহলে এটা কি হচ্ছে, এটা এই দুটোই হচ্ছে কি অসম্পৃক্ত মুক্ত শিকল অ্যালিফেটিক যৌগ। এর ভিতর কিন্তু আবার এক বন্ধনও থাকে। তাহলে আমরা শিখলাম কি মুক্ত শিকল অ্যালিফেটিক যৌগে কার্বন কার্বন একক বন্ধন থাকলে সেগুলো সম্পৃক্ত মুক্ত শিকল অ্যালিফেটিক যৌগ, আর কার্বন কার্বন দ্বিবন্ধন ও ত্রিবন্ধন থাকলে সেগুলো
অসম্পৃক্ত মুক্ত শিকল অ্যালিফেটিক যৌগ। এবার আসি বদ্ধ শিকলে। বদ্ধ শিকল হচ্ছে কার্বন কার্বন বন্ডিংয়ে প্রান্তের কার্বনদ্বয়, দুই প্রান্তের কার্বনদ্বয় একটা বলয় বা চক্র আকারে থাকে, একটা বলয় তৈরি করে। আগে ছিল মুক্ত শিকলেও মুক্ত থাকে, এইটাই দেখো এই দুই প্রান্তে কিন্তু মুক্ত অবস্থায়, আর বদ্ধ শিকলে বলয় বা চক্র তৈরি করে। দেখো বলয় বা চক্র তৈরি করছে। তাহলে বদ্ধ শিকল অ্যালিফেটিক যৌগ আবার দুই ধরনের, একটা হচ্ছে সম্পৃক্ত, একটা হচ্ছে অসম্পৃক্ত। তাহলে এই বদ্ধ শিকল অ্যালিফেটিক যৌগে, সম্পৃক্ত বদ্ধ শিকল অ্যালিফেটিক যৌগে এরকম বন্ধন থাকে। এটা হলো সাইক্লোপ্রোপেন, সাইক্লোবিউটেন, একক বন্ধন দ্বারা আবদ্ধ থাকে। কিন্তু অসম্পৃক্ত বদ্ধ শিকল অ্যালিফেটিক যৌগে একটা দ্বিবন্ধন থাকে, এক বা একাধিক দ্বিবন্ধন থাকে এরকম। তাহলে এটারে বলা হচ্ছে কি সাইক্লো, আগে বলা হচ্ছিল কি সাইক্লোপ্রোপিন, এবার বলা হচ্ছে সাইক্লোপ্রোপিন, সাইক্লোবিউটিন। তাহলে যখন বন্ধন একটা থাকবে তখন সম্পৃক্ত বদ্ধ শিকল অ্যালিফেটিক যৌগ, আর এগুলো যখন দ্বিবন্ধন থাকবে তখন অসম্পৃক্ত বদ্ধ শিকল অ্যালিফেটিক যৌগ। ঠিক আছে, বোঝা গেছে? এবার আমরা দেখো চলে আসি, বাকি থাকলো কি অ্যারোমেটিক যৌগ। অ্যারোমেটিক যৌগ, তাহলে অ্যালিফেটিক যৌগ কী বললাম? অ্যালিফেটিক যৌগ মুক্ত শিকল, বদ্ধ শিকল। মুক্ত শিকল দুই ধরনের, সম্পৃক্ত মুক্ত শিকল, অসম্পৃক্ত মুক্ত শিকল। বদ্ধ শিকল সম্পৃক্ত বদ্ধ শিকল, অসম্পৃক্ত বদ্ধ শিকল। অ্যারোমেটিক যৌগ, অ্যারোমেটিক শব্দের অর্থ হচ্ছে গ্রিক শব্দ অ্যারোমা থেকে অ্যারোমেটিক শব্দের আবির্ভাব। অ্যারোমেটিক শব্দের অর্থ হচ্ছে সুগন্ধ। প্রথম দিকে যে যৌগগুলো তৈরি করা হতো অ্যারোমেটিক যৌগগুলো, সেগুলো সুগন্ধযুক্ত ছিল, এই কারণে এটারে বলা হয় অ্যারোমেটিক যৌগ। আর এটা 5, 6 ও 7 সমতুল্য যৌগ থাকে। এর একটা নিয়ম হচ্ছে কি, এই একটা 5, 6 ও 7 একটা সমতুল্য যৌগ, কিন্তু একটা দ্বিবন্ধনের পরে একক বন্ধন, একক বন্ধনের পর আবার দ্বিবন্ধন, এবার পরপর এক বন্ধন, দ্বিবন্ধন, দ্বিবন্ধন, এক বন্ধন, এভাবে পরপর থাকে। যেমন দেখো, উদাহরণ দেখো, সব কার্বন দ্বারা। তাহলে দ্বিবন্ধন এই জায়গায় দিলে এই দেখো, এবার CH 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 CH, এটা হচ্ছে কি বেনজিন, এটা হচ্ছে বেনজিন। ন্যাপথলিন, টলুইন, ফেনল সব অ্যারোমেটিক যৌগ। দেখো এগুলো, এটা হচ্ছে তাহলে দেখো দ্বিবন্ধন এক বন্ধন, দ্বিবন্ধন এক বন্ধন, এইভাবে আছে। এটা হচ্ছে ন্যাপথলিন, এটা হচ্ছে বেনজিন, এটা হচ্ছে ন্যাপথলিন। তাহলে এটারে এইভাবেও আঁকা যায়, এটাও বেনজিন, এটাও ন্যাপথলিন। এটার এইভাবেও আঁকা যায়।
এটা ন্যাপথলিন। এরপর আছে ফেনল, তারপরে টলুইন, সব এই যে ফেনল, এগুলো সব অ্যারোমেটিক যৌগ। এরপর আছে দেখো সমগোত্রীয় শ্রেণী। সমগোত্রীয় শ্রেণী যে সকল যৌগ তাদের ভৌত রাসায়নিক ধর্ম একই ধরনের, তারপর একই শ্রেণীভুক্ত, একই রকম ধর্ম প্রদর্শন করে, এই কারণে এদেরকে কী করা হয়, একই শ্রেণীভুক্ত করা হয়, একই শ্রেণীতে রাখা হয়। এদের একটা নির্দিষ্ট সাধারণ সংকেত দ্বারা প্রকাশ করা হয়। আর এই নির্দিষ্ট সাধারণ সংকেতের যৌগগুলো সব একই ধরনের ধর্ম প্রদর্শন করে, এই কারণে এদেরকে বলা হয় সমগোত্রীয় শ্রেণী। যেমন দেখো অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইন, অ্যালকোহল, অ্যালডিহাইড, কার্বক্সিলিক অ্যাসিড। তাহলে অ্যালকেনের সাধারণ সংকেত হচ্ছে CnH2n+2, অ্যালকিনের হচ্ছে CnH2n, অ্যালকাইন CnH2n-2, অ্যালকোহল CnH2n+1OH, অ্যালডিহাইড CnH2n+1CHO, কার্বক্সিলিক অ্যাসিড CnH2n+1COOH। তাহলে এটা হচ্ছে এগুলো আছে দেখো, তাহলে অ্যালকেন CnH2n+2, অ্যালকিন CnH2n, অ্যালকাইন CnH2n-2, অ্যালকোহল CnH2n+1OH, অ্যালডিহাইড CnH2n+1CHO, কার্বক্সিলিক অ্যাসিড CnH2n+1COOH। এই সাধারণ সংকেত দ্বারা প্রকাশ করা হয়। এটারে মিথেন, ইথেন, প্রোপেন, বিউটেন, মিথিন, ইথিন, মিথাইন, ইথাইন, প্রোপাইন, আর মিথানল, ইথানল, আর এটা মিথানল বা মিথাইল অ্যালডিহাইড, ইথাইল অ্যালডিহাইড। এটা হচ্ছে দেখো CH3COOH, যেটারে বলা হয় প্রোপানোয়িক অ্যাসিড, ইথানোয়িক অ্যাসিড, ঠিক আছে, কার্বক্সিলিক অ্যাসিড, এটারে বলা হয়। তাহলে আমরা এখন অ্যালকেনের নামকরণে যাই। দেখো অ্যালকেনের সাধারণ সংকেত হচ্ছে CnH2n। দেখো অ্যালকেনের CnH2n+2, এই তো দেখো এর নামের শেষে N বা ANE এই যুক্ত হয়েছে। তাহলে অ্যালকেন যুক্ত যৌগ সব নামের শেষে কী হবে, N বা ANE যুক্ত হবে। দেখো N সমান যখন 1, ওই যে CnH2n, তখন কি আসতেছে C1H2 × 1+2, মানে কি CH4। C দেখো 2 2 নাম হচ্ছে মিথেন। এটা হচ্ছে N সমান যখন মনে করো 2, তাহলে C2H2 × 2+2, তাহলে কি আছে C2 হচ্ছে 2 2 4 আর 2 6, ইথেন, মিথেন, ইথেন, প্রোপেন, বিউটেন। এইভাবে মনে করো N সমান 5, তাহলে কী আসতেছে C5H2 × 5+2, তাহলে কি আছে C5H, 5 2 10 আর 2 12। দেখো C5 5 2 10 আর 2 12, তাহলে এটা হচ্ছে পেন্টেন। তাহলে মিথেন, ইথেন, প্রোপেন, বিউটেন, পেন্টেন, মনে করো N সমান 8, তাহলে কি আছে C8H2 × 8+2, মানে কি C8 আর 2 16 আর 2 18। তাহলে মিথেন, ইথেন, প্রোপেন, বিউটেন, পেন্টেন, হেক্সেন, হেপ্টেন, অক্টেন।
অক্টেন, ননেন, ডেকেন, এইভাবে এর নামকরণ করা হয়। নামের শেষে দেখো মিথেন এন যুক্ত আছে সব, ইথেন, প্রোপেন, বিউটেন, পেন্টেন, হেক্সেন, হেপটেন সব নামের শেষে এন যুক্ত হচ্ছে। এভাবে নামকরণ করা হয়। ঠিক আছে, তাহলে এইভাবে অ্যালকেনের সব নামকরণ করা হয় এভাবে। আর অ্যালকেনের ভৌত ধর্ম দেখো যে 1 থেকে 4 পর্যন্ত এটা গ্যাসীয় অবস্থায় থাকে, কক্ষ তাপমাত্রার নিচেই থাকে, এই কারণে এরা সব গ্যাসীয়। 5 থেকে 15 পর্যন্ত তরল অবস্থায় থাকে, কারণ এ সময় তাপমাত্রা কক্ষ তাপমাত্রার উপরে থাকে। আর 16 থেকে তার বেশি কার্বনযুক্ত যে যৌগ সেগুলো সব কঠিন অবস্থায় থাকে। এগুলো কার্বন সংখ্যার পরিবর্তনের সাথে সাথে গ্যাসীয়, তরল, কঠিন এই অবস্থা ধারণ করে। ঠিক আছে, তাহলে বোঝা গেছে। তাহলে আমরা আজকে এই পর্যন্তই থাক। পরবর্তী দিন এর প্রস্তুতি, বিক্রিয়া এগুলো নিয়ে আলোচনা করব, নামকরণ নিয়ে আরও আলোচনা করব। দেখো এই মিথেনে এরকম, ইথেনে থাকে এরকম CH, আমরা এরকমও লিখতে পারি, ইথেন, প্রোপেন, হাইড্রোজেন, হাইড্রোজেন, গাঠনিক কাঠামো কী থাকে C2H 1 2 3 4 5 6। আবার এভাবে লেখা যায় এগুলোর বলে অরবিটাল চিত্র। এটা হচ্ছে সিগমা বন্ধন, এটার পাই বন্ধন। এইভাবে গাঠনিক কাঠামো বা অরবিটাল চিত্র, গাঠনিক চিত্র সব এভাবেও লেখা যায়। তাহলে আমরা একটু মূল্যায়নে আসি। দেখো তোমরা কি শিখলে এত সময়, আমি কি শিখালাম সেটা তোমরা একটু দেখো। তাহলে আমরা শিখলাম অ্যারোমেটিক শব্দের অর্থ কী বলো তো তোমরা একটু চিন্তা করে। অ্যারোমেটিক শব্দের অর্থ হচ্ছে সুগন্ধ। অ্যালিফেটিক শব্দের অর্থ কী? চর্বিজাত। হাইড্রোকার্বন কাকে বলে বলো তো? কার্বন ও হাইড্রোজেন সম্পৃক্ত যৌগকে হাইড্রোকার্বন বলে। এটা বলো তো এটা হাইড্রোকার্বনের শ্রেণীবিভাগে কোন শ্রেণীবিভাগের ভিতর পড়ে? এটা একটু চিন্তা করে বলো তো, দেখো দিন। এটা মিথেন, ইথেন, প্রোপেন। হ্যাঁ, এটা মুক্ত শিকলের কি সম্পৃক্ত অ্যালিফেটিক যৌগের মুক্ত শিকলের সম্পৃক্ত অ্যালিফেটিক যৌগ, সম্পৃক্ত মুক্ত শিকল অ্যালিফেটিক যৌগ। ঠিক আছে, তাহলে বাড়ির কাজে আসো। কিছু বাড়ির কাজ দিয়ে দেই, তোমরা এগুলো বাসায় করবা। দেখো কয়েকটা হাইড্রোকার্বনযুক্ত যৌগ লিখলাম, তোমরা এগুলো খাতায় লিখে রাখো। উপরোক্ত
উপরোক্ত হাইড্রোকার্বনগুলোকে মুক্ত শিকল, বদ্ধ শিকল ও অ্যারোমেটিক হাইড্রোকার্বন হিসাবে পৃথক করে তালিকা তৈরি করো। উপরোক্ত হাইড্রোকার্বনগুলোকে মুক্ত শিকল, বদ্ধ শিকল ও অ্যারোমেটিক হাইড্রোকার্বন হিসাবে পৃথক করে তালিকা তৈরি করো। মানে এটার কোনটা মুক্ত শিকল, কোনটা বদ্ধ শিকল, কোনটা অ্যারোমেটিক যৌগ, এটা আলাদা করে তালিকা তৈরি করবা। ঠিক আছে? তাহলে বাসায় একটু প্র্যাকটিস করবে এগুলো ভালো করে। পরবর্তী ক্লাসে এগুলো নিয়ে আলোচনা করব, পরবর্তী ধাপগুলো আলোচনা করব। আর তোমরা এই করোনার এই সংকটময় মুহূর্তে বাসায় ভালো পড়াশোনা করবা আর মাস্ক পরিধান করে বাসা থেকে বের হবা। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার আজকের ক্লাস এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।